নমস্কার, নেশন টাইমে আপনাদের স্বাগত। নেশন টাইমে আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায়। এক দেশ এক নির্বাচন, দেশের যাবতীয় নির্বাচন অর্থাৎ লোকসভার সঙ্গে সমস্ত বিধানসভা, রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে করার উদ্যোগ বা সেই চিন্তাভাবনার কথা আজকের নয়। 2014 সালে যখন প্রথমবার প্রধানমন্ত্রীর আসনে বসেন নরেন্দ্র মোদী, তখন থেকেই তিনি এই বিষয় হয়ে সওয়াল করছেন। আজকে এটা নিয়ে আলোচনার কারণ এই জন্য সেটা আগে আপনাদের জানিয়ে রাখি, বিস্তারিত আসছি অবশ্যই, যে আজকে সংসদে লোকসভায় এই বিলটি টেবল করা হয়েছে, পেশ করা হয়েছে এবং পেশ করার পর এই বিলটি নিয়ে আলোচনা গৃহীত হবে কি হবে না, আইনে পরিণত হওয়াটা অনেক দূরের কথা। এই যে টেবিল হওয়া নিয়ে বিরোধীরা আপত্তি জানায়, তারা এই টেবিল হওয়ার বিরুদ্ধেই ভোটাভুটি চায়। স্পিকার তাদের দাবিতে রাজি হন, স্বীকৃতি দেন এবং বিলটা আদৌ ইন্ট্রোডিউস করা হবে কি হবে না, অর্থাৎ পেশ করা হবে কি হবে না, তাই নিয়ে সংসদে ভোটাভুটি হয় এবং সেখানে ট্রেজারি বেঞ্চের অর্থাৎ সরকারি পক্ষের শাসক দলের সাংসদরা পক্ষে তারা ভোট দেন মোট 220 জন এবং বিরোধী সাংসদদের ভোট পড়ে 149, অর্থাৎ 369 জন ভোট দিয়েছিলেন, 220 পক্ষে 149 বিপক্ষে। এই ভোটাভুটিতে বিলটি আজকে পেশ হয়ে যায়। এইবার যেটা হয়, যেটা আপনাদের বলছিলাম, যে 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এই বিষয়ে তিনি সওয়াল করে আসছেন, বিভিন্ন ক্ষেত্রে এটা বলা হয়েছে এবং যেটা সরকারের পক্ষে বলা হচ্ছে যে সরকারের যুক্তিগুলো কি এই বিলটার পক্ষে, যে বিলটায় কি আছে, সেটা হচ্ছে যে গোটা দেশে একসঙ্গে লোকসভার সঙ্গে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিও হয়ে যাবে। কিন্তু কোনো রাজ্যে যদি সরকার মাঝখানে পড়ে যায় বা সমর্থন তুলে নিল কোনো জোট সরকারের পক্ষ থেকে কোনো একটি দল, তখন তো সেই সরকারটা পড়ে যায়, তখন অন্তর্বর্তী নির্বাচন হয়। তাহলে তো 5 বছর অন্তর্বর্তী নির্বাচন সেক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে বলা হচ্ছে যে যদি 2 বছর পর সরকার পড়ে যায়, তাহলেও যেটা হবে আগামী 3 বছরের জন্য সেটা ওয়েট করতে হবে 5 বছর, যতক্ষণ না লোকসভা নির্বাচন আসছে তার জন্য। সেই বা তার আগে যদি লোকসভা নির্বাচন এসে যায়, সেক্ষেত্রে পরবর্তী 2 বছরের জন্য একটা সরকার তৈরি হবে, অথবা যেটা রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, যে সেই সময়টা রাষ্ট্রপতি শাসন জারি করে অপেক্ষা করা হবে, একসঙ্গে লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচন হবে। তো এইটা নিয়ে যেটা হয় যে সরকার এইটা নিয়ে বারবার তদবির করে আসছিল, কিন্তু উদ্যোগ নেওয়া শুরু হয় গত বছর সেপ্টেম্বর মাসে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি বড় কমিটি তৈরি করা হয়, যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, পাশাপাশি দেশের বিভিন্ন আইনমহল, সংবিধান বিশেষজ্ঞ তাদের রেখে এই কমিটি 6.5 মাস ধরে এই মহল নিয়ে আলোচনা করে এবং তারপর এবছর মার্চ মাসে 16ই মার্চ বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে প্রায় 18,000 পাতার রিপোর্ট এই রামনাথ কোবিন্দের নেতৃত্বে তৈরি হওয়া কমিটি তারা তুলে দেয় গোটা বিষয়টা নিয়ে পর্যালোচনা করে, এবং তাতে এই এক দেশ এক নির্বাচনের পক্ষেই সওয়াল করা হয়। 18,000 পাতার রিপোর্ট, তাতে একাধিক বিশেষজ্ঞের মতামত সেখানে রাখা হয়েছে এবং সেই রিপোর্টকে ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার যে সংসদের এই শীতকালীন অধিবেশনেই বিলটি পার্লামেন্টে টেবিল করতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গেছিল যখন গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিলটি বা এই বিলটি নিয়ে অনুমোদন দিয়ে দেওয়া হয় প্রাথমিক খসড়ায়, এবং তারপর আজ লোকসভায় এটি কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল তিনি টেবিল করেন, পেশ করেন, এবং পেশ করতে গিয়ে তাঁর যে যুক্তি সেটা হচ্ছে যে অর্জুন রাম মেঘওয়াল তিনি যেটা জানিয়েছেন যে এই ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে পেশ করতে গিয়ে তিনি যেটা বলছেন যে সংবিধান কেন্দ্রকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে, লোকসভা নির্বাচন কখন কি হবে, বিধানসভা নির্বাচন কখন কি হবে, এই নিয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংবিধানই কেন্দ্রকে দিয়েছে। আসুন আমরা অর্জুন রাম মেঘওয়াল কেন্দ্রীয় আইনমন্ত্রী এই এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিলটি পেশ করতে গিয়ে কি বলেছেন সেই প্রতিক্রিয়া আমরা আগে শুনে নেব। संविधान का अनुच्छेद 3 to 7 है, ये सदन को विधानमंडलों के चुनाव के संबंध में प्रावधान करने का जो अधिकार देता है कि संविधान के प्रावधानों के अधीन संसद समय समय पर कानून द्वारा संसद के किसी भी सदन या विधानमंडल के किसी भी सदन के चुनाव से संबंधित सभी मामलों के संबंध में प्रावधान कर सकती है। सर, इट इज ए कॉन्स्टिट्यूशनल प्रोविजन।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই বিল পেশ হতে পারে এবং সম্ভাবনাটা শোনার পরই সকালবেলা তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে বলেন তৃণমূল এই যে বিল তার আগা পাঁচতলা গোড়া থেকে শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে বিরোধিতা করবে। এবং ঠিক সুরই শোনা যায় তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সংসদের ভেতরে এই বিলটি নিয়ে বলতে গিয়ে, এই বিলটির বিপক্ষে বলতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন এবং তিনি এটাও জানান এই বিল সংবিধান বিরোধী এবং সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলে এই বিলটিকে বাতিল করে দেবে। আমরা শুনে নেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সংসদের ভেতরে এই বিলটা পেশ করার পর তিনি যখন বলতে যান তিনি কি প্রতিক্রিয়া জানান, আমরা শুনব। It is not an election reforms. It is just a fulfillment of one gentleman's desire and dream. Nothing more than that. This government has brought constitutional amendment, National Judicial Appointment Bill. It was passed. It has been struck down by the Supreme Court because it is hit the basic structure of the Constitution. There are so many amendments I have had. Sir, this bill we are opposing for introduction, and at the same time, sir, when you will take into consider, kindly take a division. We want to oppose and we will show you our state. কংগ্রেসের পক্ষ থেকেও এই বিলকে সরাসরি অসাংবিধানিক এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যে কাঠামো তার পরিপন্থী এই বলে আক্রমণ করা হয়েছে। আমরা পরপর শুনে নেব কংগ্রেসের 2 সাংসদ, একদিকে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, অন্যদিকে মনীষ তিওয়ারি, তাঁরা এই বিল সম্পর্কে কি জানিয়েছেন। Anti-constitutional bill. It's against the federalism of our nation, and we are opposing the bill. आज जो एक मुल्क एक चुनाव का विधेयक सरकार लेके आई है, ये गैर संवैधानिक है, जो संघीय ढांचा है उसके खिलाफ है, जो बेसिक स्ट्रक्चर डॉक्ट्रीन है उसके खिलाफ है, और आज जो सदन के समक्ष बिल प्रस्तुत किया गया, विधेयक प्रस्तुत किया गया, वो पूरी तरह से गैर संवैधानिक है। এই বিলের পক্ষে বিজেপির যুক্তি কি বা সরকারের যুক্তি কি, কেন এক দেশ এক নির্বাচন তারা চাইছে, এর প্রধানত 3টে যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যেটা মূলত সেটা হচ্ছে যে এই যে নির্বাচন, এই নির্বাচন আলাদা নির্বাচন করতে গিয়ে প্রচুর খরচা হয়। দেখা যায় যে সাম্প্রতিক প্রায় 1 দশকের ওপর সময় ধরে লোকসভা নির্বাচন 5 বছর অন্তর হলেও প্রতি বছরেই কিন্তু কোনো না কোনো রাজ্যে বিধানসভা নির্বাচন লেগেই আছে। এবং সেটাই যেটা আমরা এই বছরেও যদি দেখি, 3 মাস আগেই প্রথমে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হলো, তারপর হরিয়ানায় বিধানসভা নির্বাচন হলো, তারপর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হলো, তারপর ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হলো, এমনকি বছর ঘুরতেই সামনে রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। তো প্রতি বছরই কোনো না কোনো রাজ্যে বিধানসভা নির্বাচন লেগে থাকে, এতে প্রচুর অঙ্কের টাকা খরচা হয়। সরকারের যেটা যুক্তি, যদি একসঙ্গেই লোকসভা এবং বিধানসভার ভোট হয় তাহলে সাধারণ মানুষ বা ভোটাররা একবারেই বুথে গিয়ে একদিকে বিধানসভার ইভিএমে আরেকবার লোকসভার ইভিএমে একসঙ্গে ভোট দিতে পারেন। এই আলাদা করে নির্বাচন করার জন্য যে বিশাল অঙ্কের টাকা খরচা হয় সেই খরচা হবে না, একটা বড় অঙ্কের টাকার সাশ্রয় হবে সরকারের। এটা হচ্ছে 1। 2 হচ্ছে যে এই যে ভোটের যে গোটা প্রক্রিয়া, মানে ভোটার তালিকা তৈরি করা থেকে শুরু করে ভোট প্রক্রিয়া মানে ভোট গ্রহণ, ভোটের গণনা সবটাই করেন সরকারি কর্মচারীরা, এবং তার জন্য সেই যেগুলো করতে গিয়ে তাদের আসল কাজ পড়ে থাকে। তারা তো কোনো না কোনো দপ্তরের কর্মী, কেউ শিক্ষা দপ্তরের কর্মী, কেউ স্বাস্থ্য দপ্তরের কর্মী, তাদের নিজস্ব দপ্তর বা মন্ত্রকের কাজ বাদ দিয়ে এই ভোটের কাজ করতে হয়। সুতরাং সরকারি কর্মীদের যে কাজের সময়ের অপচয় হয় সেই অপচয়টাও হবে না। এবং তৃতীয়ত যেটা হচ্ছে যে এই টাকার নির্বাচনী আচরণবিধি, মডেল কোড অফ কন্ডাক্ট, এইটা চালু থাকার জন্য ওই সময়টায় কোনো রকম প্রকল্পের উদ্বোধন করা যায় না, ঘোষণা করা যায় না। অর্থাৎ নির্বাচনী আচরণবিধির কারণে যে উন্নয়নের ধারা সেটা ওই গোটা সময়টা ধরে ব্যাহত হবে না বা আটকে থাকবে না। বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদও এই যে একের পর এক নির্বাচনের কথাটা উল্লেখ করেই আজকে এই বিল পেশের পর এই বিলের সপক্ষে প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা শুনে নেব রবিশঙ্কর প্রসাদ তিনি এইটা নিয়ে কি বলছেন। आज बहुत ही ऐतिहासिक दिन है
आज के दिन हम अपने प्रधानमंत्री नरेंद्र मोदी जी का अभिनंदन करना चाहते हैं। उनको ये विषय 20-25 साल से पेंडिंग था। कितना बार लॉ कमीशन ने कहा, इलेक्शन कमीशन का आग्रह था, बाकी पॉलिटिकल थिंकर्स का आग्रह था। ये बात बार बार आती थी कि देश में राजनीतिक स्थिरता के लिए, पॉलिटिकल स्टेबिलिटी के लिए एक बार चुनाव होना चाहिए। इस साल देखो, चुनाव हरियाणा का, फिर चुनाव महाराष्ट्र का, फिर चुनाव आपके नॉर्थ ईस्ट के कुछ स्टेट्स का, फिर चुनाव झारखंड का, अब हो रहा है दिल्ली का, 4-5 महीने में होगा बिहार का। तो देश हमेशा चुनाव के सर्कल में ही, साइकिल में घूमता रहता है। ঠিক রবিশঙ্কর প্রসাদের এই যুক্তিটাকেই সামনে এনে পাল্টা কটাক্ষ করেছে আম আদমি পার্টি। তাদের বক্তব্য, যারা একসঙ্গে 4টে রাজ্যে বিধানসভা নির্বাচন করতে পারে না, তারা আবার গোটা দেশে একসঙ্গে নির্বাচন করবে কি করে? আমরা শুনে নেব সঞ্জয় সিং, আম আদমি পার্টির সাংসদ, তিনি কি বলছেন পাল্টা কটাক্ষ রবিশঙ্কর প্রসাদের উদ্দেশ্যে। वन नेशन वन इलेक्शन ये लोग कैसे करा सकते हैं? अभी आपने देखा जम्मू कश्मीर का चुनाव था, हरियाणा का चुनाव था, महाराष्ट्र और झारखंड का चुनाव था, 2-3 महीने का अंतर था। जब ये 4 स्टेट का चुनाव एक साथ नहीं करा पाए, वन नेशन वन इलेक्शन कैसे करा लेंगे? दूसरी बात क्या है, इस देश में कोई भी बड़ा से बड़ा राजनेता हो, वो किस बात से डरता है? चुनाव से डरता है। एक बार चुनाव जीत जाएंगे, फिर सिलेंडर 5,000 रुपए का कर दिया, पेट्रोल 200 रुपए का कर दिया, आप चिल्लाते रहिए, लाठियों से पिटवा के आपको घर बिठा देंगे। আমরা আলোচনাতে আসবো। আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি যোগ দিয়েছেন। তবে তার আগে নেশন টাইমে নিয়ে নেব একটা ছোট্ট ছোট্ট বিরতি শেষ করেই আমরা ফিরবো এই বিষয় নিয়ে আইনজীবী শ্রমিক বাগচির সঙ্গে আলোচনায়। ফিরে এলাম নেশন টাইমে। আজকে এক দেশ এক ভোট সংক্রান্ত যে বিল লোকসভায় পেশ করা হলো, সেই নিয়েই আজকে আমাদের বিশেষ অনুষ্ঠানের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি। শ্রমিকবাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শ্রমিকবাবু, আজকে তো আমরা দর্শকদের এটা জানাচ্ছি সকাল থেকেই যে এই বিলের পক্ষে সরকারের কি যুক্তি, অর্থাৎ খরচ বাঁচবে, সময় বাঁচবে, উন্নয়ন আটকে থাকবে না। আবার বিরোধীদের যেটা বক্তব্য, এটা সংবিধানের পরিপন্থী, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী, রাজ্যের ওপর কেন্দ্রের হস্তক্ষেপের চেষ্টা, যে রাজ্য বিধানসভাগুলি মাঝখানে পড়ে গেলে তখন অন্তর্বর্তী নির্বাচন হবে না, বা মেন যেটা বক্তব্য যে সরকারের অভিসন্ধি যে লোকসভার এজেন্ডা, আর যে এত বেশি লোকসভার এজেন্ডায় ভর করে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে আলাদা আলাদা এজেন্ডাগুলো থাকে সেগুলো যাতে লঘু হয়ে যায়, লোকসভার হাওয়ায় যাতে বিধানসভা ভেসে যায়, ইত্যাদি ইত্যাদি। তো সেই রাজনৈতিক চাপানুতর তো আগেও চলছে, এখনও আরও চলতে থাকবে। আপনার কাছে যেটা প্রশ্ন, এটার আইনগত কতটা শক্তপোক্ত এই বিলটা? কারণ আমরা তো অতীতেও আগে একাধিকবার দেখেছি সংসদের দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা। সাংসদরা তারা আইন পেশ করেন, আলোচনা করেন, পাশ করেন, কিন্তু সেই আইন আদৌ সাংবিধানিকভাবে বৈধ কিনা সেই অভিযোগ যদি কোর্টের কাছে যায়, তখন আদালত কিন্তু সেই আইনের বৈধতা নির্ধারণ করে আদৌ সেটা সাংবিধানিকভাবে বৈধ কিনা। এবং এর আগেও আমরা একাধিক ক্ষেত্রে দেখেছি সরকারের একাধিক পদক্ষেপ আইনের ক্ষেত্রে, যেটা আইন তৈরি করা হয়েছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে বাতিল হয়ে গেছে, নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ক্ষেত্রে আজকে যে আকারে বিলটি সংসদে, খসড়া বিল যদিও চূড়ান্ত আলোচনা এখনও হয়নি, চূড়ান্ত পর্বের আলোচনাও হবে, তারপর ভোটাভুটি হবে আরও পরের দিকে, জেপিসি হয়ে যাওয়ার পর সেই রিপোর্ট পেলে, কিন্তু আজকে যে খসড়া বিলটি এলো, এটার আইনি অবশ্যই এটা চ্যালেঞ্জ হবে। এটা যদি সরকার পাশ করে আইন তৈরি করতে পারে, বিরোধীরা এটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে, এটা নিয়ে 100% নিশ্চিত। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পেরিফেরিতে যদি এই আইনটি আসে বা যখন আসবে এমনিলে, আইনি বৈধতা এটার কতটা, যে খসড়া বিলটা তার এটার আইনি জোর কতটা থাকতে পারে বা কতটা রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, আমি একটা কথা বলবো, সমস্ত জিনিস প্র্যাকটিক্যাল এবং মানে বাস্তব এবং হচ্ছে ভবিষ্যৎ, এই দুটোর ওপরে ভিত্তি করে কিন্তু এই বিলটা চিন্তা ভাবনা করা হয়নি। আইনি জায়গাটা যদি আপনি দেখেন, যারা বলছেন যে কনস্টিটিউশনে, আমি দেখলাম বিভিন্ন ওখানে রাজনৈতিক নেতারা বললেন, যেটা আপনারা বাইট গুলো দেখালেন, যে এটা কেন্দ্র সংশোধন করতে পারে ইত্যাদি ইত্যাদি কথা বলা আছে। প্রথমত হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন, তুমি যে বিলটা আগে এনেছো তার জন্য কনস্টিটিউশনের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট কি তুমি করেছো?
এটা একটা প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস অ্যামেন্ডমেন্ট না করেই তুমি বিলটা কেন তড়িঘড়ি আনতে গেলে? আর একটা বিষয় হচ্ছে যে ধরুন বিধানসভাগুলোর মেয়াদও 5 বছর, লোকসভার মেয়াদও 5 বছর। তারা বলছেন বিভিন্ন রাজ্যের যে বিধানসভা সেইগুলো বিভিন্ন সময় ইলেকশন হয়, টাকা খরচ হয়, এই কথা তারা বলছেন। কিন্তু আমি একটা কথা বলবো যে বিধানসভার যে এতদিন ভোট হয়ে এসেছে সারা ভারতবর্ষের, এতদিন স্বাধীনতার পর যে 5 বছর অন্তর অন্তর ভোট হয়ে এসেছে, কখনো কখনো মানে অন্তর্বর্তীকালীন সরকার বা ভেঙে গেছে, সেগুলো আলাদা, মানে এক্সেপশনাল গুলো আমি আলাদা ধরছি। যে ভোট হয়ে এসেছে সেটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে এসেছে, সেটা কনস্টিটিউশন সাপোর্ট করেছে, লোকসভার ভোটটাকেও সাপোর্ট করেছে। সুতরাং তুমি একটা আইনি প্রক্রিয়াকে আনতে গিয়ে আরেকটা আইনি প্রক্রিয়াকে কখনোই আটকে দিতে পারো না। এই বিষয়টাই কিন্তু প্রামাণ্য বিষয়, বা এই বিষয়টাই কিন্তু মূল আলোচ্য মানে মূল ডিফেন্ডের বিষয় হতে পারে সুপ্রিম কোর্টে। এটা আমার ধারণা, এই বিলটা যদি মানে বিলটা যদি পাস হয়। এক, দ্বিতীয় হচ্ছে যে আমি সারা দেশ হ্যাঁ, যান্ত্রিক গোলযোগের জন্য প্রযুক্তিগত কারণে আমাদের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেছে আইনজীবী শমিক বাগচির সঙ্গে। আমরা তাকে ফের ধরার চেষ্টা করব, কিন্তু যেটা বলা হচ্ছিল যে যেটা উনিও বলছিলেন যে বিরোধীদের এক্ষেত্রে যেটা যুক্তি, মানে বিরোধীদের যে আপত্তি, সেটা হচ্ছে যে এক হচ্ছে যেটা উনিও বলছিলেন যে এটা সাংবিধানিক পরিকাঠামোর পরিপন্থী। এইভাবে রাজ্যের অধিকারের ওপর কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে না, এবং সেই জন্যই এটা একটা আসলে প্রয়াস বা কেন্দ্র সরকার বিজেপির বা কেন্দ্রীয় শাসক দলের অভিসন্ধি যে রাজ্যের অধিকারগুলোর ওপর হস্তক্ষেপ করা। কারণ লোকসভা নির্বাচনের যেমন আলাদা আলাদা এজেন্ডা থাকে, ঠিক তেমনই প্রত্যেকটা রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে রাজ্যওয়ারি এজেন্ডা আলাদা। আমরা এর আগেও একাধিকবার প্রমাণ পেয়েছি। এই যে 2014-এ একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি, একার ক্ষমতায় বিজেপি সরকারে এলেন। 2019-এ আরও বেশি, 300-র বেশি আসন পেল বিজেপি। 2024-এ একক সংখ্যাগরিষ্ঠতা না হলেও তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, এনডিএ তাদের সরকার গড়ল। কিন্তু এরই মাঝখানে 2018 সালে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সেই 3টে রাজ্যে কিন্তু বিজেপির ক্ষমতা হারালো, ক্ষমতা দখল করলো কংগ্রেস। এই রাজ্যে 2016, 2021 পরপর দুবার তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত করেছে বিজেপিকে। অর্থাৎ রাজ্যওয়ারি এজেন্ডা আলাদা থাকে, কেন্দ্রওয়ারি এজেন্ডা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আলাদা থাকে। এইখানে দুটো এজেন্ডাকে নাকি গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটাই অভিযোগ। আমরা আবারও ফিরে পেয়েছি আইনজীবী শমিক বাগচিকে। শমিকবাবু, আপনি যেমনটা বলছিলেন যে এর সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে এর আইনি যে সম্ভবত কতটা, এটার আইনিভাবে কতটা জোরালো পয়েন্ট, সংবিধান সংশোধন করা, যদিও সেটার প্রক্রিয়াই শুরু হচ্ছে, এটা আসলে সংবিধান সংশোধনী বিল। দুটো বিল পেশ করা হয়েছে, একটা হচ্ছে সংবিধান সংশোধন করা, অন্যটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী বিল। তো সেই সংশোধন করার প্রক্রিয়া এখানে নেওয়া হচ্ছে। আপনি যে কথা বলছিলেন যে সংবিধান সংশোধনের দিকটায় গিয়ে যেটা আইনিভাবে আদৌ শীর্ষ আদালতেও যদি এর বিরুদ্ধে মামলা হয়, কতটা আইনিভাবে জোরালো ভিত্তি রাখতে পারবে সরকার, বা পক্ষে জোরালো যুক্তি রাখতে পারবে, আপনি যেমনটা বলছিলেন। হ্যাঁ, আমি বলছি এটাই যে একটা বিল আনতে গিয়ে তুমি আরেকটা যেটা আইন সেটার কি, বা আরেকটা যেটা প্রভিশন সেটার কি পরিবর্তন করতে পারো? সুপ্রিম কোর্টে কিন্তু এই বিষয়ে হিয়ারিং হবে এবং এই বিষয়ে জাজমেন্টও প্লেস হবে। বড় বড় দেশের আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে সওয়াল করবেন। এবং একটা জিনিস আপনি এখানে বিভিন্ন আমরা দেখি একটা অঞ্চলে বেশ কয়েকটা বুথ করতে হয়, একটা অঞ্চলের মধ্যে বেশ কয়েকটা পাশাপাশি মানে বুথ করতে হয়। তাহলে সেক্ষেত্রে বিধানসভা লোকসভা ক্ষেত্রে কটা বুথ করতে হবে? একটা ফিজিবল চিন্তা করে দেখুন, যদি আমি লোকসভা বিধানসভা শমিকবাবু, অত্যন্ত দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে বারবার আপনার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমরা দুঃখিত, আন্তরিক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনার সময় দেওয়ার জন্য, কিন্তু পুরো বক্তব্যটা পরিষ্কার করে নেওয়া গেল না সময়ের অভাবে এবং যান্ত্রিক ত্রুটির কারণে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী শমিক বাগচি, তিনি তার মতামত রাখছিলেন। আমরা ছোট্ট করে আমরা একটা
অল্প কথা একটা গুরুত্বপূর্ণ খবর শুনে নেব এবং তারপর শেষ করব নেশন টাইম। নিষিদ্ধ হতে পারে 5 টাকার কয়েন, এবং সেটা অন্য কোনো কারণে নয়, সেটা চোরাচালানের কারণে, এবং এমনটাই চিন্তাভাবনা করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে সমস্ত 5 টাকার কয়েন নয়, নতুন যে স্টেনলেস স্টিলের বা পাতলা 5 টাকার কয়েন বেরিয়েছে সেগুলো নয়, পুরনো সবজেটে রঙের যে মোটা 5 টাকার কয়েন সেইগুলো নিষিদ্ধ করা হতে পারে। তার কারণ জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। এই 5 টাকার কয়েন গলিয়ে ব্লেড তৈরি করা হচ্ছে, দাড়ি কামানোর ব্লেড, এবং সেই জন্যই এই 5 টাকার কয়েনগুলো লাখে লাখে কয়েন চোরাচালান হয়ে চলে যাচ্ছে বাংলাদেশে, এবং সেখান থেকে আবার ব্লেড তৈরি হয়ে ফিরছে। কেন নিষিদ্ধ করা হচ্ছে? কারণ একটা 5 টাকার কয়েনের আর্থিক মূল্য কত? 5 টাকাই। 5 টাকার কয়েন দিয়ে আপনি 5 টাকার জিনিস কিনতে পারবেন। কিন্তু এই যে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা, বাজার প্রস্তুত, তারা 5 টাকার কয়েনটাকে গলিয়ে 5 থেকে 6খানা ব্লেড তৈরি করতে পারছে, যে ব্লেডগুলো লুজ বাজারে বিক্রি করলে দাম হয় 2 টাকা থেকে 3 টাকা। অর্থাৎ একটা 5 টাকার কয়েন গলিয়ে 5খানা ব্লেড তৈরি করে তারা বাজার থেকে রোজগার করতে পারছে 15 টাকা। অর্থাৎ তার অন্তর্নিহিত মূল্যটা আরও বেড়ে যাচ্ছে। এটা তো অবশ্যই আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় ক্ষতি, আর্থিক ভারসাম্য সেখানে থাকবে না। এইটা দেখেই একদিকে চোরাচালান রুখতে, অন্যদিকে আর্থিক ক্ষতি আটকাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু চিন্তাভাবনা করছে বাজার থেকে 5 টাকার এই পুরনো কয়েন সেগুলোকে তুলে নেওয়ার। নেশন টাইম আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যে 7:30টায়। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।